সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গত মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠানে, মূলত একটি আন্তর্জাতিক পর্যায়ের সেমিনার, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কতগুলো কথা বলেছেন। এই অনুষ্ঠানের তার সামগ্রিক বক্তব্যটি শুনলে নিঃসন্দেহে আশার জায়গাটি এমন যে তিনি তরুণদের উদ্দেশ্য করে তাদেরকে অনুপ্রাণিত করেছেন, তাদেরকে দিক নির্দেশনামূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তার অভিজ্ঞতা, তার শিক্ষা, তার বাস্তব জ্ঞান, এগুলোর পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন। নিঃসন্দেহে এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং রিমার্কেবল। তবে এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তিনি একটি অংশে দুটি বা তিনটি বাক্য ব্যবহার করেছেন, যেটি অত্যন্ত, কি বলবো, তার জায়গা থেকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন এই সরকারটিকে তো আমরা মূলত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে ভাবমূর্তি এবং যে তাদের যে আচরণ অথবা তাদের কাছে আমাদের যে প্রত্যাশা, সেই একই প্রত্যাশা তো এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে। বিশেষ করে যখন নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে, বল এখন নির্বাচনের মাঠেই গড়াগড়ি খাচ্ছে এবং নির্বাচন নিয়ে নানা ধরনের তোলপাড় চাঞ্চল্য যখন চলছে, পুরোপুরি একটা নির্বাচনকালীন সময়ের আবহাওয়ার মধ্যে আমরা আছি। সেই সময়ে ডক্টর ইউনূস, যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, তার কোনো কথাকে যদি আমরা নিরপেক্ষতা ভঙ্গ হয় এমন বিবেচনা করতে পারি, অথবা এই মুহূর্তের জন্য অপ্রাসঙ্গিক মনে হয়, কিংবা কোনো পক্ষকে বিশেষ ইনফ্লুয়েন্স করার মতো কথা যদি হয়ে যায়, তাহলে সে কথা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে। যদিও এই কথাটি নিয়ে খুব দুই একটি সংবাদ মাধ্যম তারা এটিকে ফোকাস করেছে। যেমন বাংলাদেশ টাইমস নাম করে একটি মিডিয়া, তারা ফটোকার্ডটি যেমন করেছে, আবার তাদের মূল নিউজের যে শিরোনাম সেখানে কিন্তু সেই বিষয়টি নাই। যমুনা টেলিভিশন একটি ফটোকার্ড করেছে, আরো দু একটি সংবাদ মাধ্যম শুধুমাত্র এই বাক্য কয়টি নিয়ে তারা নিউজ করেছে বা ফটোকার্ড করেছে, যেটি ডক্টর ইউনূস বলছেন এবং যে কথাটির প্রতি আমি ফোকাস করছি সেটি হলো, তিনি তার বক্তৃতার এক পর্যায়ে বলছেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। এই যে তরুণদের একটা রাজনৈতিক দল আছে, এটি যদি আমরা বুঝতে ব্যর্থ না হই, তাহলে নিশ্চয়ই তিনি এনসিপির কথা বলেছেন। তরুণ বলতে মূলত তিনি মেনশন করেছেন, এই তার বক্তৃতার স্পিরিটে যেটি মনে হয় যুক্তিসঙ্গত কারণ আছে, যে সমস্ত তরুণরা গত 2024 সালের জুলাই আগস্টের গণ আন্দোলনে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করেছেন এবং যারা এই আন্দোলনের পোস্টার বয়, তাদের কথাই তিনি মেনশন করেছেন মূলত, এবং তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে, সেটির নাম এনসিপি, এটা আমরা জানি। তো ডক্টর ইউনূসের কথা নিয়ে এ কারণেই আলোচনা হবে যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার দায়িত্ব নিরপেক্ষভাবে একটি নির্বাচন যাতে পরিচালিত হয় নির্বাচন কমিশন কর্তৃক, সেক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতামূলক ভূমিকা রাখা, এবং এমন কোনো ভূমিকা না রাখা এবং সেটি যথেষ্ট সচেতনভাবেই না রাখা, যাতে করে কোনো একটি পক্ষ লাভবান হতে পারেন অথবা কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই বক্তৃতার মধ্য দিয়ে অনেকেই নিশ্চয়ই মনে করবেন যে তিনি এনসিপি এবং এনসিপির যে সমস্ত তরুণ নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের প্রতি তিনি কোনো পক্ষপাতমূলক আচরণ করছেন কিনা, এই প্রশ্নটি উঠবে। আমরা ডক্টর ইউনূসের দায়িত্বের জায়গা থেকে ডক্টর ইউনূস বলতে পারেন না, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক, যারা বাংলাদেশকে আরো একটি পুরনো বন্দোবস্তর বাইরে নিয়ে এসে নতুন ধরনের রাজনীতি, যে রাজনীতি প্রত্যাশার জায়গায় জনমনে অত্যন্ত আশা ব্যঞ্জক ভূমিকা রাখতে পারে, সেরকম একটি রাজনীতি আমরা নাগরিকরা, প্রায় সকল নাগরিকই চেয়েছিলাম। এবং সেক্ষেত্রে তরুণরা যে রাজনৈতিক দলটি গঠন করলো, তা নিয়ে আমাদের মধ্যে এক ধরনের আশাবাদও তৈরি হয়েছিল। কারণ প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে আমরা যেটি মনে করতে পারি বিএনপি, তার প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাতে ইসলামী, এর মধ্যে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের নিয়ে যেমন প্রশংসা আছে, তাদের প্রতি জনগণের বিপুল একটি অংশের যেমন আস্থা আছে, তেমনি তাদের সমালোচনাও আছে, তাদের নিন্দা করার মতো দিকও আছে, স্বাভাবিক। জামাত ইসলামীও এই স্বাধীন বাংলাদেশে একটি বিতর্কিত রাজনৈতিক দল হিসাবে দীর্ঘদিন থেকে তারা নানা বিতর্কের দায় কাঁধে নিয়েই রাজনীতি করছেন।
সেই দায় থেকে মুক্ত হওয়ার প্রবণতা যেটুকু তাদের কাছে জনগণের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাও তারা পূরণ করতে পারেননি। এর বাইরে মনে হয়েছিল যে একটি মধ্যপন্থী উদারপন্থী রাজনৈতিক দল বাংলাদেশি যদি এই রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে সত্যি শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারত, সেটি নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক এই যে প্রবাহ, তাতে এক ধরনের উপযোগিতাই প্রদান করতে পারত, এমনটি আমরা মনে করি। কারণ রাজনীতিতে নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল সরকার গঠন করে বা তাদের অ্যালায়েন্সে একটি জোট সরকার গঠন করে, কিন্তু বিপক্ষে বিরোধী দলে যারা থাকেন, যে বা যারা, তাদের কার্যক্রমের পরেই আসলে সরকারের সাফল্য, ব্যর্থতা এবং সরকারকে সোজা রাখা, জবাবদিহিতার মধ্যে রাখা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এটির খুব গুরুত্ব আছে। সেই ক্ষেত্রে এনসিপি বা তরুণদের দ্বারা একটি নতুন রাজনৈতিক দল শক্তিশালী হিসাবে আবির্ভূত হোক, এটি নাগরিকদের একটি প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি তারা শুরুতেই মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতি। তারা এক একজন এক এক সময় এক এক রকম কথা বলেছেন। কখনো তারা বলেছেন তারা ২৫০-র উপরে আসন পাবেন। এমন একজন তাদের যিনি এর আগে মুখপাত্র ছিলেন, তিনি বলেছেন তিনি অনুগ্রহ করে বিএনপিকে ৫০টি সিট সর্বোচ্চ দিতে রাজি হয়েছিলেন। জামাত বা অন্য কোনো দলকে কোনো সিট টিট দেওয়ার ব্যাপারে তার কোনো অপিনিয়ন আমরা পাইনি। আবার আমরা দেখেছি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা হচ্ছে ওই রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে। কেউ কেউ ওই রাজনৈতিক দলের সম্ভাব্য সদস্য তখন পর্যন্ত, পরবর্তীতে তিনি অবশ্যই এনসিপিতেই যোগ দিয়েছেন, সেরকম একজন ছাত্র প্রতিনিধি যিনি সরকারে ছিলেন এবং কয়েকটি প্রভাবশালী মন্ত্রণালয় যিনি চালিয়েছেন, তিনি তার গ্রামের বাড়ি মুরাদনগরে নির্বাচন করবেন এমন প্রস্তুতির আমরা দেখেছি। সেখানে অতিরিক্ত অন্যায় বরাদ্দ আমরা দেখেছি, তার পিতার এক ধরনের লম্ফজম্প দেখেছি, সেখানে তার সমর্থনে এক ধরনের সন্ত্রাসী তৎপরতাও আমরা পত্রপত্রিকায় দেখেছি। তিনি আবার মনে হলো যে না, ওখানে তিনি ইলেকশন করে সুবিধা করতে পারবেন না, তিনি রাতারাতি তার ভোটার পরিবর্তন করে ঢাকা ১০ আসনে নিয়ে আসলেন। ধরে নেওয়া হয়েছিল তিনি সেখানে নির্বাচন করবেন। অবশেষে দেখা গেল তিনি নির্বাচন করার মতো সেই সাহস বা সেই পজিশনে তিনি নেই। এরকম যুক্তিসঙ্গত কারণেই তিনি নির্বাচন থেকে দূরে আছেন। আর অন্যান্য তরুণ যারা আছে তারা কাউকে হুমকি দেন, কারোর বিরুদ্ধে অভদ্রচিত ভাষা ব্যবহার করে তারা আলোচিত হয়েছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, সেই যে পুরনো রাজনৈতিক অভিযোগ অন্যদের বিরুদ্ধে ছিল, তেমন করে তাদের বিরুদ্ধে এই অভিযোগ, তারা যে বেপরোয়া এমন অভিযোগ এসেছে। তারা ডিসির পদায়নে ভূমিকা রাখেন, তারা প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ করেছেন, তাদের পছন্দ অনুযায়ী অনেককেই অনেক জায়গায় নিয়োগ দিতে হয়েছে, এমন একটা সময় গেছে। এবং সেই সময়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে এই ছাত্র নেতাদেরকে তারা অন্যায়ভাবে প্রশ্রয় দিচ্ছেন। বিশেষ করে তাদেরকে মন্ত্রিসভায় নেওয়ার সেই সূচনা থেকেই এই বিতর্ক ছিল এবং বিতর্কের দায়টা মূলত ডক্টর ইউনূসের ঘাড়েই গেছে। এবং একটা পর্যায়ে দেখা গেছে যে ডক্টর ইউনূসের যিনি প্রেস সচিব, তিনি এই এনসিপির যখন পদযাত্রা চলে তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরাসরি এনসিপির এই পদযাত্রাকে সমর্থন করেছেন। তিনি এনসিপিকে নিয়ে স্বপ্ন দেখার কথা বলেছেন। তিনি যদি সুযোগ থাকতো এই এনসিপির পদযাত্রায় বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তিনি এদের সঙ্গে ছুটে বেড়াতেন, এমন প্রত্যাশার কথা তিনি ওই পদে থেকে, সরকারে থেকে তিনি বলেছেন। এমনকি এই যে এনসিপির যিনি এখন প্রধান নাহিদ ইসলাম, তিনি যখন তথ্য উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করে এনসিপির দায়িত্ব গ্রহণে উদ্যোগী হলেন, যেই ঘটনাটাকে আমরা প্রশংসার দৃষ্টিতেই দেখতে চাই, সেই নাহিদ ইসলামকে কেন্দ্র করে তার পদত্যাগের প্রেক্ষিতে তিনি বলেছিলেন নাহিদ ইসলাম হয়তো বাংলাদেশের একদিন প্রধানমন্ত্রী হবে। সরকারের বিশেষ দায়িত্ব থেকে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি এরকম আনুকূল্য প্রদর্শন করা নিঃসন্দেহে বিতর্কের কারণ ছিল। সেই বিতর্কগুলো হয়তো ধামাচাপা দেওয়া গেছে, কিন্তু নির্বাচনকালীন এই সময় যদি ডক্টর ইউনূস এভাবে পরিষ্কার মেনশন করেন যে তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন, এরকম কথা যদি বলেন, তাহলে সেটি এনসিপি কেন্দ্র করে তিনি বলেছেন এবং তার প্রিয়ভাজন নির্দিষ্ট কিছু তরুণ সম্পর্কে তিনি বলেছেন, এমনটা আমরা বিবেচনা করতে পারি। যদিও কোনো কোনো মিডিয়া খুব সচেতনভাবেই ডক্টর ইউনূসকে সম্ভবত তারা এই বিতর্কের থেকে বের করে আনার জন্য তারা নিউজের শিরোনাম এমন করেছেন যে আগামীতে অনেক তরুণই সংসদে নির্বাচিত হয়ে আসবে। কথা যদি এটা হয় তাহলে নিঃসন্দেহে প্রধান উপদেষ্টা এটা বলতেই পারেন
তরুণরা সংসদে বেশি সংখ্যক আসুক, তরুণরা পরিশীলিত রাজনীতির নতুন একটি রূপ বাংলাদেশকে প্রদান করুক। এটি ডক্টর ইউনূস যদি চান, আমরা নিশ্চয়ই ডক্টর ইউনূসকে সমর্থন করব। এই এনসিপি থেকেই কয়েকজন প্রতিভাবান তরুণ, তারা ইতিমধ্যে এনসিপি সেই বিতর্কিত রাজনৈতিক দল, ইতিহাসের দায় যাদের আছে তাদের বিরুদ্ধে তারাও একসময় কথা বলেছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, এই নাহিদ ইসলাম বলেছে, এই হাসনাত আবদুল্লাহ, তিনি তো আকাশ থেকে পড়ার মতো, জামাত ইসলামী কি ইসলামী রাজনৈতিক দল, এভাবে তিনি প্রশ্নবোধক বিস্ময়সূচক কথা বলেছেন। তারা সেই জামাতে ইসলামীতেই যোগ দিলেন। আমরা শুনেছিলাম যে বিএনপি জোটের সঙ্গে তাদের একটি সমঝোতা হতে পারে, এবং আমরা লক্ষ্য করেছি যে যেখানে যেখানে এনসিপির আলোচিত নেতারা নির্বাচন করতে পারেন বলে কথা ছিল, সেখানে সেখানে সেই আসনগুলি শূন্য রেখেই বিএনপি তাদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছিল। তার মধ্যে ঢাকা ৯, যেখানে তাসনিম জারার ইলেকশন করার কথা শোনা গিয়েছিল, ঢাকা ১০-এ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইলেকশন করবেন শোনা গিয়েছিল, নাহিদ ইসলাম বা এইরকম যারা চাঞ্চল্য সৃষ্টিকারী তরুণ, তাদের আসনগুলো ফাঁকা রেখেই বিএনপি প্রাথমিক তালিকা ঘোষণা করার পরে জনমনে এমন একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে তারা হয়তো বিএনপি জোটে যাবেন না, সেটির প্রয়োজনও ছিল না, কিন্তু একটা সমঝোতা হয়তো হবে। এই ধরনের ১০ জন, ১৫ জন, ২০ জন তরুণ যারা ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনে যারা জনগণের আস্থা অর্জন করেছিল, তারা যদি পার্লামেন্টে যেত, তাদের এই তারুণ্যের মুখ থেকে নিঃসৃত চাবুক মার্কা কথাগুলো যদি পার্লামেন্টে উচ্চারিত হতো, তাহলে প্রচলিত রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দলের পুরনো নেতারা তারা সোজা থাকতে বাধ্য হতেন, এমন একটা প্রত্যাশা নাগরিকদের পক্ষ থেকে আমাদের ছিল। কিন্তু তারা অঙ্কুরেই যে বিনাশ হওয়ার পরিস্থিতিতে পড়লো, সেজন্য তারাই দায়ী। যার কারণে তসনিম জারার মতো আরো অনেকে, বিশেষ করে এনসিপির নারী সদস্যরা, তারা এনসিপি থেকে বিযুক্ত হয়ে গেলেন, তারা পদত্যাগ করলেন। আমরা জানি ওই যে ১১ দলীয় যে জোটের বা সমঝোতার ফরমেশন, সেখানে কোনো নারী প্রতিনিধিত্ব মনোনয়ন পায়নি। সে কারণেই হয়তো এনসিপি থেকে এই নারী সদস্যরা তারা বিযুক্ত হচ্ছেন, কারণ জামাত জোট বা সমঝোতা এনসিপি গেলে সেখানে নারীরা সংকুচিত হয়ে যাবেন আরো, এমন আশঙ্কা থেকেই নিশ্চয়ই নারী সদস্যরা এনসিপির বিযুক্ত হয়েছেন। ফলে যে তরুণদের নিয়ে ডক্টর ইউনূস স্বপ্ন দেখেন, বারবার স্বপ্ন দেখেন, এবং তিনি অন্যকে স্বপ্ন দেখানোর মতো ইনফ্লুয়েন্স করেন, সেই তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখতে পারলে আমরা খুশি হতাম। কিন্তু স্বপ্নের যে জায়গায়, সেই জায়গায় তরুণরা নাই। তবে আমরা যেটা বলতে চাই, প্রফেসর ইউনূস নির্বাচন এই চলছে যখন সময়টি, এই সময় এই কথাটি বলে একটা পক্ষপাতমূলক আচরণ করেছেন। আমরা ডক্টর ইউনূসের পক্ষ থেকে এখন পর্যন্ত এই প্রসঙ্গে তার কোনো ব্যাখ্যা অথবা তার পক্ষ থেকে কোনো মুখপত্র এ ধরনের ব্যাখ্যা দেননি বলেই আমরা তার দিকে অভিযোগের আঙ্গুলটি তুলব। এবং একই সঙ্গে আমরা নির্বাচনের কথা উঠলেই, নিরপেক্ষ নির্বাচন বা শক্তিশালী নির্বাচন কমিশনের কথা উঠলেই আমরা ইন্ডিয়ার উদাহরণ দেই। সেখানকার একজন আলোচিত প্রধান নির্বাচন কমিশনার টিআই সেশনের কথা আমরা উল্লেখ করি। আমরা কি এমন প্রত্যাশা করতে পারি যে আমাদের নাসিরউদ্দিন, তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রফেসর ইউনূসের কাছে জানতে চাইবেন যে প্রফেসর ইউনূস একটি রাজনৈতিক দলের পক্ষে আনুকূল্য দেখিয়ে এ ধরনের কথা কেন বললেন? পারবেন এ ধরনের ব্যাখ্যা চাইতে? সেটি যদি চাইতে পারেন এবং প্রফেসর ইউনূস যদি সেই ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আমাদের আশাবাদী হওয়ার সুযোগ আছে যে না, নিরপেক্ষ এবং শক্তিশালী নির্বাচন কমিশন একটি পরিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে দিতে সক্ষম। ইতিমধ্যে অনেক বিষয়ে প্রশ্ন উঠেছে, ছোট্ট করে দুটি কথা বলে আজকের আলোচনা শেষ করব। পোস্টাল ব্যালট, এটি বাংলাদেশের ইতিহাসেই প্রথম সংযোজন। শুরুতেই যেটি হচ্ছে খেয়েছে, আমরা দেখেছি বাহরাইনে জামাত ইসলামীর একজন রাজনৈতিক কর্মীর বাসায় ৪ শতাধিক পোস্টাল ব্যালট পাওয়া গেছে। এটি নিয়ে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছেন অথবা কি ব্যবস্থা নেবেন, এ সম্পর্কে কি পদক্ষেপ, সেটি আমরা জানতে চাই। ইতিমধ্যে নজরুল ইসলাম খান, তিনি মঙ্গলবার নির্বাচন কমিশনে যে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন বিএনপির পক্ষ থেকে, আমরা দেখতে চাই। তাছাড়া আরেকটি বিষয় খুব গুরুতর আপত্তি এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা দেখেছি। সেটি হলো যে পোস্টাল ব্যালট ২ প্রস্থ বা ২ পৃষ্ঠায়, সেখানে কয়েকটি বিশেষ দলের মার্কার, যেমন দাঁড়িপাল্লা, ব্যালট পেপারের উপরের দিকে ডান পাশে কর্নারে সহজেই দেখা যায়। দ্বিতীয় প্রস্থে বা দ্বিতীয় পৃষ্ঠায় ডান পাশের উপরের দিকে কোণায়
প্রথম হলো হাত পাখা, দ্বিতীয় হলো শাপলা কলি। আর সবচেয়ে বড় রাজনৈতিক দলের যে মার্কাটি সেটি ধানের শীষ, সেটি প্রথম প্রস্থ ব্যালট পেপারের মাঝামাঝি জায়গায় পড়েছে, যেটি ভাঁজ দিলে ধানের শীষকে আর দেখা যাবে না, অথবা ধানের শীষের সিল মেরে মাঝামাঝি যদি কেউ ভাঁজ দেয় তাহলে সিলটি আরো কয়েকটি মার্কা স্পর্শ করতে পারে, যেটি ব্যালটটি বাতিল হওয়ার ঝুঁকি থাকে আইন অনুযায়ী। এ ধরনের অভিযোগও বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান গতকাল দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে বিএনপির ব্যর্থতার কথাও আমরা বলবো। এই ব্যালট পেপার নিশ্চয়ই গতকাল ছাপা হয়নি, এটি অনেক আগে ছাপা হয়েছে। তাহলে ধরে নেওয়া যায় নির্বাচন কমিশনের মধ্যেই এমন একটি গুরুত্বপূর্ণ অংশ আছে যারা কোনো কোনো বিশেষ রাজনৈতিক দল বা জোটকে ফেভার করার জন্য এই ধরনের ব্যালট ছাপিয়েছেন। তারা তাদের পক্ষ থেকে যুক্তি দিচ্ছেন যে আদ্যক্ষর অনুযায়ী ব্যালটে মার্কার ক্রম সাজানো হয়েছে। তা আমরা আদর্শ লিপি যারা পড়েছি অথবা ছোটবেলায় যারা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছি, তারা তো দেখেছি অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এভাবে ক, খ, গ, ঘ, এভাবে এইভাবে লাইনে গেছে। কিন্তু ব্যালট পেপারের আদ্যক্ষরটা নির্ধারিত হয়েছে অ, আ, ই, দীর্ঘ ই বা ক, খ, গ, খ, এভাবে, অর্থাৎ নিচের দিকে, এবং সেভাবেই ওই মার্কা তিনটি উপরে মিলেছে। এখন যদি অভিযোগটা এভাবেই করা হয় যে উপরের দিকে ওই মার্কাগুলো মেলানোর কারণেই আড়াআড়ি না যে লম্বালম্বি অক্ষরের আদ্যক্ষরের ক্রম মেলানো হয়েছে, এটি একটা মেটিকুলাস ডিজাইন, এবং এই ডিজাইনের জন্য ইলেকশন কমিশনের অভ্যন্তরে কোনো একটি গোষ্ঠী এরা এই কাজটি করেছে। অভিযোগ আরও আছে, ঢাকা শহরে 15 লক্ষ ভোটার বেড়েছে একটি অভিযোগ আছে, এবং জামাত ইসলামীর শীর্ষ নেতারা যেখানে ইলেকশন করবেন সেখানে লক্ষাধিক মতো ভোটার এটি ট্রান্সফার হয়েছে, মাইগ্রেট হয়েছে। জামাত ইসলামীকে জেতানোর জন্য এটি কোনো বেআইনি পদক্ষেপ নয়, তবে এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক ভোটার মাইগ্রেট, যদি এই অভিযোগটি সত্য হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের মধ্যে থাকা একটি গুরুত্বপূর্ণ অংশ কোনো রাজনৈতিক দলকে এভাবে সহযোগিতা করছে কিনা এই অভিযোগও উঠছে। নির্বাচন কমিশনের সুষ্ঠু, স্বাভাবিক, বিতর্কহীন নির্বাচন অনুষ্ঠানের স্বার্থেই এই যে কয়েকটি বিষয় আলোচিত হলো এখানে, একটি হলো প্রফেসর ইউনূসের এই তরুণদের প্রতি পক্ষপাতমূলক বক্তব্য, একটি হলো বাহরাইনে একজন ব্যক্তির বাসায় 4 শতাধিক পোস্টাল ব্যালট পাওয়া, এবং পোস্টাল ব্যালটে এই যে মার্কা, এটি মানে উদ্দেশ্যমূলক এমন অভিযোগ। এইসব অভিযোগের দ্রুত আমরা সঠিক ব্যাখ্যা চাই, এবং অভিযোগ সত্য হলে তার নিষ্পত্তিতে অবশ্যই আস্থাভাজন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখতে চাই। নাগরিক হিসাবে এটি আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন ব্যর্থ হলে নির্বাচন বিতর্কিত হওয়ার ঝুঁকিটি থেকে যায়। ধন্যবাদ।